স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। লকডাউনের বেহাল দশা আর মার্কেটে অস্বাভাবিক ভিড় দেখে বোঝার উপায় নেই করোনার দ্বিতীয় ঢেউ দেশ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের নির্দেশনা থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই নেই। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মানার যথাসাধ্য চেষ্টা করছেন তারা, কিন্তু সে চেষ্টা কোনো কাজে আসছে না। আর এ অবস্থায় প্রশাসনের তদারকি আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। তৃতীয় ধাপের লকডাউন বিধিনিষেধের দ্বিতীয় দিন মিরপুর শাহালি শপিং মল। করোনার প্রকোপ থাকলেও ঈদের দিন ঘনিয়ে আসায় কেনাকাটার জন্য শত শত ক্রেতার ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানা শর্তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন না এখানকার ব্যবসায়ীরা। কতটা মনে হচ্ছে না আমার মানতেছে, তারপরেও আমরা নিজেদের চেষ্টা করে যতটুকু পারছি করছি আর কি। আমরা নিজেরা সচেতন না, আমাদের নিজেদের সচেতনতা সমাজে আইনের দরকার নেই, আমাদের নিজেদের মৃত্যু আমাদের নিজেদেরই রাখতে হবে। ওরকম ভাবে মার্কেট ব্যবস্থাপনা যে আছে সেটাও মানা হচ্ছে না, জনগণও মানতেছে না আর কি। বিশেষ করে সামাজিক দূরত্ব মানতে চরম উদাসীনতা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে। অনেক ব্যবসায়ীরা পালন করতেছে না, আমরা আশা করি যে সবাই যাতে এটা পালন করে। আমিও করব, ভুল ভ্রান্তি হলে এখন থেকে সংশোধন করতেছি, পেজে পড়ে নিচ্ছি। স্বাস্থ্যবিধি মানার কথা সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে মানুষের গায়ের উপর চড়ে বসছে, এরকম অনেকটা দেখা যাচ্ছে। আবার ভিন্ন চিত্র রয়েছে মিরপুর 1 ও 2 নম্বর এলাকার কয়েকটি বিপণী বিতানে। সেখানে স্বাস্থ্যবিধি মানার আয়োজন বেশ সন্তোষজনক এবং প্রত্যেক ব্যবসায়ীকে নোটিশ করে দিছি তারা যেন মাস্ক পরিধান করে। মাস্ক ছাড়া ব্যবসা করলে আমরা 1 ঘন্টার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিব। এদিকে মে দিবসে শ্রমিকরা সাধারণ কাজ থেকে বিরত থাকে। তবে করোনার নিয়ন্ত্রণে লকডাউনে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকা ও ক্ষতি কিছুটা পুষিয়ে এবার এ দিবসে খোলা থাকছে দোকানপাট। আমরা এই মুহূর্তে জীবন এবং জীবিকা নিয়ে লড়ছি, সেই কারণে আগামীকালকে আমরা সবাই দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যেও গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই। তবে করোনার প্রকোপ কমাতে প্রশাসনের তদারকি চান নাগরিকরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজকে ছুটির দিন, শপিং মলগুলোতে আসলে কতটা ভিড় দেখতে পাচ্ছেন আর স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে মানুষ? আসলে এই এলাকায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ইফতারের আগে আরও বেশি ভিড় ছিল এবং এখনও আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই রয়েছেন এবং তারা কিন্তু শপিং করতে এসেছেন। তারা যে কথাটি বলছে যে ঈদের মার্কেটই মূলত তারা করতে এসেছেন এবং সেজন্যই তাদের এখানে এতটা ভিড়। আর আজকে যেহেতু ছুটির দিন, আজকে আসলে সময় পেয়েছেন তাই তারা এসেছেন। তবে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে অনেকের মুখেই কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি না। অনেকে আবার মাস্কটা হাতে রেখে দিয়েছেন, মুখে পরছেন না, বলছেন যে কাছে আছে, কিন্তু এখন এত দীর্ঘ সময় তারা আসলে পড়তে পারছেন না। আর শারীরিক দূরত্বের বিষয়টা একেবারেই মানা সম্ভব হচ্ছে না, কারণ আপনি জানেন যে এই এলাকায় দোকানগুলো খুব কাছাকাছি এবং ফুটপাতেও অনেক দোকান বসে, রাস্তাগুলোও খুব যে বড় সেটাও নয়। তো সেই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ আসলে এখানে কেনাকাটা করেছেন এবং এখনও আসলে ভিড়টা চোখে পড়ার মতো। এবং অনেকেই আসলে একদম খুব কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আসলে কেনাকাটা করছেন। সুতরাং আসলে মাস্ক পরা দেখতে পাচ্ছি না, শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টাও আসলে চোখে পড়ছে না। আর বারবার হাত যে ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, সেটাও কিন্তু আমরা এখানে তেমন একটা দেখতে পাচ্ছি না। তো সব মিলিয়ে বলা যায় যে স্বাস্থ্যবিধি খুব একটা মানা হচ্ছে না, তবে অনেকের মুখেই আসলে মাস্ক রয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি বলা যায় যে আসলে মার্কেটে অনেকেই এসেছেন প্রয়োজনে, অনেকেই আসলে খুব একটা কারণে এসেছেন বিষয়টা তা না। তারা বলছেন যে তারা ঈদের বাজারের করার আগে যে এবার এই ডিজাইনগুলো এসেছে সেগুলো আসলে তারা দেখবেন, যদি খুব পছন্দ হয় এখন নেবেন, না হলে এখন বেছে রেখে যাচ্ছেন, পরে আসবেন। সুতরাং সামনের দিনগুলোতে আরও ভিড় হতে পারে এই আশঙ্কা আসলে করছেন অনেকেই। তবে বিক্রেতারা যেটা বলছেন যে বিক্রি খুব একটা আশানুরূপ হচ্ছে না। অন্য বছরে যেমন বিক্রি হয় ঈদের আগে, সেই রকম বিক্রি তারা আসলে করতে পারছেন না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।
অন্তরা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। করোনার দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময় পার করে নতুন সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে আসতে শুরু করেছে। 3 সপ্তাহ পর দেশে একদিনে 60 জনের কম মৃত্যুর খবর দিয়েছে সরকার। 24 ঘন্টায় দেশে আরও 57 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11,450 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2,117 জন। এ নিয়ে মোট শনাক্ত 7,59,132 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,325 জন, আর এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,81,426 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,046টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 10.34%। দেশের 8 বিভাগের হাসপাতালে খালি আছে 8,335 কোভিড বেড ও 459টি আইসিইউ বেড। ঢাকা মহানগরের হাসপাতালগুলোই কোভিড বেড খালি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিএনসিসি কোভিড হাসপাতালে কমতে শুরু করেছে রোগী, আর বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষা আগামী রোববার থেকে আর্মি স্টেডিয়ামে। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। শুক্রবার রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে রোগীর চাপ ছিল তুলনামূলক কম। বেশ কয়েকটি হাসপাতালে স্বজনদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, দেশের 8 বিভাগের হাসপাতালগুলোর মধ্যে মোট 8,335টি কোভিড জেনারেল বেড এবং 459টি কোভিড আইসিইউ বেড খালি হয়েছে। 8 বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল বেড সংখ্যা 5,644টির মধ্যে খালি রয়েছে 3,413টি। মোট আইসিইউ 769টির মধ্যে খালি রয়েছে 328টি। এই হাসপাতালগুলোর মধ্যে সরকারি 13টি এবং বেসরকারি 13টি হাসপাতাল রয়েছে। গত 24 ঘন্টায় 7 জন রোগী মৃত্যুবরণ করেছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। প্রতিদিন কমেছে রোগীর সংখ্যাও। আমাদের আজকে যারা 7 জন ইন্তেকাল করেছেন তার মধ্যে 6 জনই 70 বছরের ঊর্ধ্বে এবং একজন 50 বছরের মধ্যে রয়েছেন। রোগীর সংখ্যা একটু কমেছে। হাসপাতালটিতে আগামী রবিবার থেকে করা হবে সিটি স্ক্যান পরীক্ষা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবার বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা হবে আর্মি স্টেডিয়ামে। আর্মি স্টেডিয়ামের সেখানে এটাকে রিপ্লেস করা হচ্ছে এবং আমরা আশা করছি রবিবার থেকে, সম্ভবত না হলে সোমবার থেকে, আমার ধারণা যে এটি ওখানেই আবার চালু হবে। মাল্টি ডিসিপ্লিনারি কেস হাসপাতালটিতে হ্যান্ডেল করা হলেও কার্ডিয়াক সেবা ঢাকা মেডিকেল থেকে নেওয়ার কথা বলেন পরিচালক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে 83 লাখের বেশি টিকা দেয়া শেষ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 16 লাখ। এমন সংকটে দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাকেই সবচেয়ে উপযোগী বলছেন বিশেষজ্ঞরা। আর না পাওয়া গেলে কোন টিকা উপযোগী সে বিষয়ে গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করতে পরামর্শ তাদের। পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়েও সরকারকে ভাবার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 86 লাখ ডোজ টিকা দেয়া শেষ। দেশে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের দ্বিতীয় ডোজ পেয়েছেন 28,05,694 জন। প্রথম ডোজ নেয়া আরও 30 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 16 লাখ। তাই অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। সেরাম ইনস্টিটিউট থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য রাশিয়া ও চীনের টিকা দেশে ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেয়া বাকি মানুষের দ্বিতীয় ডোজের সমাধান কি? দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ টিকা একই কোম্পানির হলে সবচেয়ে ভালো, তবে বিকল্প হিসেবে দ্বিতীয় ডোজ কোন টিকা উপযোগী সে বিষয়ে গবেষণা চলছে। ফলাফল আসার পর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। যদি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়া সবচেয়ে ভালো। কিছু এক্সপেরিয়েন্স চলছে, আমি জানি ব্রিটেনে, যে অল্টারনেট কোনো ভ্যাকসিন দিয়ে সেটাকে কাভার আপ করা যায় না, সেটা কোনো রেজাল্ট কোনো বের হয়নি। তবে যেটা বাংলাদেশে বলা হচ্ছে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন
আমার মনে হয় সেটা কালেকশন করার কোনো সমস্যা হবে না। ইতোমধ্যে চলমান 2খানা বড় গবেষণা আছে যেগুলো নাকি ভ্যাকসিন বদলানোর ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো সেই গবেষণার ফলগুলো ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেলে সেই ফলাফলের উপর ভিত্তি করে ভ্যাকসিন নির্বাচন করা যাবে। গেল 7 ফেব্রুয়ারি একযোগে দেশে শুরু হয় করোনার গণটিকাদান। প্রথম ডোজের 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় 8 এপ্রিল থেকে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে সরকার। পৃথিবীতে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা আছে, আশা করি বাংলাদেশ সরকার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করে যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে পারবেন। 8 সপ্তাহ যদি না হয় অ্যাটলিস্ট আরো 8 সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। তার মধ্যে না হলে তখন উনারা বললেন যে গবেষণা রিপোর্টটা বেরিয়ে আসবে ব্রিটেন থেকে, তখন অল্টারনেট ভ্যাকসিনের একটা ব্যবস্থা করা যাবে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে সাপ্লাই ইন্টারাপ্টেড হলে যে কোনো ভ্যাকসিন না দেওয়ার চাইতে ভালো। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি করে বাংলাদেশ, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা আসেনি। সংকটে এজন্য 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনায় বিপর্যস্ত হতদরিদ্র প্রান্তিক মানুষকে আবারও নগদ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে 36.5 লাখ মানুষের মোবাইলে পৌঁছে যাবে 2,500 টাকা। রবিবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। প্রথম দফার করোনায় বিপর্যস্ত জনজীবন আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই শুরু হয় এর দ্বিতীয় ঢেউ। বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, আর এর ফলে সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। অসহায় মানুষের এই দুঃসময়ে ভরসার জায়গাতে আবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ হারানো প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে অন্তত 125 ক্যাটাগরিতে 36,50,000 মানুষকে আর্থিক সহায়তা করছেন তিনি। 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও প্রায় 912 কোটি 50 লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। সেফটি নেট কার্যক্রম যেগুলো আছে নিয়মিত, সেগুলোও কিন্তু একই সাথে চলমান আছে এবং বরং অনেক ক্ষেত্রে সেগুলোর গতি বৃদ্ধি পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। সরকার প্রধানের এই অর্থ সহায়তা যেন সঠিক মানুষের হাতে পৌঁছায়, কঠোরভাবে তা নিশ্চিত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই কর্মকর্তা। যখনই স্থানীয় প্রশাসন তারা যাচাই বাছাই করে আমাদেরকে যখন তাদের ফোন নাম্বার এবং এনআইডি সহ এসেছে, তখন আমরা ইলেকশন কমিশনের ডেটাবেজে এটা পরীক্ষা করেছি। তারপরে আমরা এটি বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে সেখান থেকে আমরা আবার ভেরিফাই করেছি। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক খোলা থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবকিছুই দেখভাল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর জন্য সময় মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটায় সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের মাঠে নামানো, অথবা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্তগুলো নিচ্ছেন একের পর এক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওড় এলাকায় খুব দ্রুততার সাথে এই হারভেস্টিংটা শুরু হয়েছে। ধান কাটা শুরুর সাথে সাথেই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জনপদ থেকে ট্র্যাডিশনালি যে সকল শ্রমিকরা এই সব এলাকায় এসে ধান কাটে তাদেরকে নিয়ে আসা। ইতিমধ্যে 80% বেশি ধান হাওড় এলাকায় কাটা হয়েছে, যেটা আমাদের জন্য একটা বড় স্বস্তির বিষয়। গত বছরও করোনা শুরুর পর রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন ক্ষুদ্র পেশায় কাজ হারানো মানুষদের নগদ আর্থিক সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকার করোনার মধ্যে জনগণের পাশে দাঁড়ানো বাদ দিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে রাখছেন। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে
একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কিছু ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন, রাশিয়া বিকল্প উৎসগুলো দেখাবো, তারা সেটা করে না। করোনা প্রকোপ কিছুটা কমে এলেও ঈদ যাত্রা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঈদের ছুটিতে গণপরিবহন চলাচল করলে আবারও করোনা প্রকোপ বাড়তে পারে, ছড়াতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হলে মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সরকারি প্রজ্ঞাপনে দেশের সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর থাকলেও সড়ক কিংবা শপিং মলের চিত্র পুরোপুরি ভিন্ন। নামমাত্র লকডাউনে গণপরিবহন ছাড়া সবে চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরও করোনা আক্রান্তের হার অনেকাংশে কমেছে। কিন্তু সামনের ঈদযাত্রায় গণপরিবহন চলাচলের আশঙ্কায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বরাবরই ঈদযাত্রায় গাদাগাদি করে সাধারণ মানুষকে বাড়ি ফিরতে হয়, যেখানে উপেক্ষিত থাকে শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের আশঙ্কা, বরাবরই ঈদযাত্রার চিত্র এবারও অব্যাহত থাকলে কমে যাওয়া করোনা প্রকোপ আবারও বাড়বে। লকডাউনটাকে বিশেষ করে আন্তজেলা পরিবহন এটাকে ঈদ পর্যন্ত ধরে রাখা, কিন্তু ঈদে যদি যাতায়াতটা হয় তখন দেখা যাবে ঈদের পরে আবার একটা সংক্রমণ বাড়ার আমরা একটা প্রবণতা দেখব, এবং এর মধ্যে ভারতের ভেরিয়েন্ট গুলো ঢুকবেই, কোনো সন্দেহ নেই। আর স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, জীবিকার তাগিদে লকডাউন শিথিল হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। ঈদের ছুটিতে বাড়িমুখী মানুষের ঢল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঈদের আগে তো বাজার করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর কি, এটি কিন্তু অনেকটা আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক হতেই হবে। দেশে তো চলছে দ্বিতীয় ঢেউ, এখন যদি কমে আবার বাড়া শুরু করে, আবার যদি তৃতীয় ঢেউ আসে, সেটা কিন্তু সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। যে যেখানে আছেন, অন্য যে শহরে থাকবেন আপনারা ওখানেই থাকবেন। আমি যদি গ্রামে যাই তো প্রথমেই তো আমি যাবো ঘরে, নিজের ঘরে, পরিবার পরিজন, বাপ মা, বুড়া বাপ মা হয়তো রয়ে গেছে, তাদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া ঈদের ছুটিতে মানুষের সমাগম স্থল তথা রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালুর দাবিতে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখেই গণপরিবহন চালানোর অনুমতি চান তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি দেওয়া হয়। রবিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4 মে মঙ্গলবার সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। হেফাজতে সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঝর্ণার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোগ করেছেন মামুনুল। মামলা আমলে নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। গেল 3 এপ্রিল নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর আবারও সোনারগাঁয়ে জনসম্মুখে মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। তবে এবার প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। যে হেফাজত নেতার সাথে প্রায় 1 মাস আগে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন রিসোর্টে, সেই মামুনুলের বিরুদ্ধেই এবার সোনারগাঁয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেছেন ধর্ষণ মামলা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন ঝর্ণা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অন্যায় করেছে, প্রতারণা করেছে, আমি এটা রাষ্ট্রের কাছে বিচার চাই। মামলার এজাহারে বলা হয়, ঝর্ণার আগের সংসার ভাঙার পেছনে ছিলেন মামুনুল। এরপর সে আর্থিক অনটনে হয়ে পড়েন অসহায়। এ অবস্থায় মামুনুল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হোটেল রিসোর্টে তার সাথে রাত্রি যাপন করতেন, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে এড়িয়ে যেতেন। রিসোর্ট কাণ্ডের পর ঝর্ণাকে বছিলায় মামুনুল হক তার আত্মীয়ের বাসায় আটকে রাখেন। পরে কৌশলে বড় ছেলের সাথে যোগাযোগ করলে গেল মঙ্গলবার রাজধানীর বছিলায় মামুনুলের বোনের বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসকরা ঝর্ণার স্বাস্থ্য পরীক্ষা করেন। পুলিশ জানায় তারা মামলা আমলে নিয়েছে। সোনারগাঁ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে
নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় মামলার অন্যান্য কার্যক্রম সেগুলো শুরু করে দিয়েছি। মামলার যে কার্যক্রম সেই কার্যক্রমের ভিতরে অবশ্যই তাকে এই মামলায় সুনাস দেখানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিসোর্ট কাণ্ড ও মামুনুল হকের সাথে জান্নাতারা ঝর্ণার ফোনালাপ ফাঁসের পর মামুনুল ছাড়াও আলোচিত চরিত্র হয়ে ওঠেন ঝর্ণা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ, আর এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। লকডাউনের মধ্যেই ঈদের কেনাকাটা সারছেন অনেকেই। ঈদের কেনাকাটার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই লকডাউনের মধ্যে আসলে ঈদের কেনাকাটা কতটা জমে উঠেছে, কতটা ভিড় দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর সুবাস্তু মার্কেটে। এখানে মধ্যবিত্তদের একটি মার্কেট বলা চলে এবং এখানে বেশ ভালো আমরা ভিড় দেখতে পাচ্ছি। একেবারে ইফতারের পরপর সময় হিসেবে বলা যায় বেশ পরিবার সমেত অনেক ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের পণ্যের বিশেষ করে ঈদের কেনাকাটায় কিন্তু তারা ব্যস্ত রয়েছে এবং এখানে যারা বিক্রেতারা বলছে তারা মোটামুটি আশাবাদী গতবারের রমজানের চেয়ে এবারে রমজানে। আপনি জানেন যে আজকে 30 তারিখ, মাসের শুরুর দিকে যখন সবার হাতে আসলে বেতনের টাকাটা আসবে তখন বেচা কেনাটা আসলে আরও বাড়বে এবং ক্রমান্বয়ে যখন বোনাসের বিষয় আসবে আরও বাড়বে বলে তারা আশা ব্যক্ত করছে। তবে এখন আমরা যেটি দেখছি সেটি লকডাউন হিসেবে বলা চলে বেশ জমজমাট কিন্তু এই মার্কেটটি। এখানে শিশুদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন পণ্য আসলে কেনাকাটা করছে, তবে শিশু ক্রেতাদের ভিড়টাই কিন্তু আমরা এখানে বেশি দেখছি। অর্থাৎ বড়রা বলছে যে তাদের জিনিসপত্র আসলে কেনাকাটা না হলেও এই করোনাকালীন সময়ে বাচ্চাদের আসলে মন ভালো রাখার জন্য এবং ঈদের দিনটা যেন তারা উদযাপন করতে পারে সেজন্য সীমিত পরিসরও হলে তারা আসলে তাদের পরিবারের ছোট্ট সদস্যকে নিয়ে এসেছে ঈদের কেনাকাটা করার জন্য। তো সব মিলিয়ে বলা চলে বেশ জমজমাট কিন্তু সুবাস্তু মার্কেটে আমরা যে কেনাকাটার অবস্থাটি দেখলাম অর্থী। ধন্যবাদ মারুফা আপনাকে। আমাদের সাথে ঈদের কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফা রহমান। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় অসাধু সিন্ডিকেটের কারণে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহারযোগ্য ও ভোগ্যপণ্যের বাজার। চালের বাজারে ভরা মৌসুমে দাম কিছুটা কমলেও এখনও সবচেয়ে অস্থির ভোজ্য তেলের বাজার। খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটার প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। দাম বেড়েছে কাঁচা বাজার ও ইফতারের পণ্য আর মশলার দামও। অতিরিক্ত দামের কারণে তাই বাধ্য হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঈদের আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই শুক্রবারে বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই ক্রেতারা কিনছেন চাল ডাল সবজি সহ নানা পণ্য। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে অস্থির এখন ভোজ্য তেলের বাজার। কোনো কারণ ছাড়াই লিটার প্রতি তেলের দাম বেড়েছে 5 টাকা। রমজানে ইফতার সামগ্রী তৈরিতে তেলের ব্যবহার বেশি বলে ক্রেতারাও পড়েছেন বিপাকে। আমাদের একটা তেলে 5 টাকা আমার লাভ করতে হবে। এ যদি 1000 টাকা করে আমার 1005 টাকা বেচতে হবে, আমার 5 টাকা লাভ করতে হবে, আমার দোকান করতে। কিন্তু বাংলাদেশে এটা ব্যতিক্রম। রোজা আসলে মজুদদারি এবং দাম কার থেকে কত বেশি নেওয়া যায় ওটা খুব চেষ্টা থাকে দোকানদারকে। তবে আসার কথা, চালের ভরা মৌসুমে কমেছে গরিবের খাদ্য মোটা চাল সহ প্রায় সব রকমের চাল। 28 চালের দাম কমেছে কেজি প্রতি 5 টাকা, আর মিনিকেট চালের দাম কমেছে কেজি প্রতি 3 টাকা। যখন ইন্ডিয়ান চাল আসাতে ওই সমস্যাটা সারছে, এখন আবার নতুন করে আমাদের সিজনের চাল উঠে গেছে, অতএব চাল বাজার নিয়ে এখন আর কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তবে ইফতারে জনপ্রিয় শসা, লেবু কিংবা তরমুজের দাম বাড়ছে প্রতি সপ্তাহেই। এদিকে মাছ ও মাংসের বাজারও কিছুটা স্থিতিশীল।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় ক্রেতারা ছুটছেন টিসিবির পণ্য কিনতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে তেল, পেঁয়াজ, ডাল সহ বিভিন্ন পণ্য সংগ্রহ করতে দেখা যায় তাদের। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রস্তুতিতে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা। এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। ঈদের আগে বাজার মনিটরিংয়ে সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা, তার উপর করোনার প্রভাব, দুয়ে মিলে দিশেহারা হয়ে পড়েছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই তো কাঙ্ক্ষিত প্রহরের অপেক্ষায় আছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। গেল বছরের চেয়ে এবছর ইলিশ উৎপাদন আরও বাড়বে এমন আশা সংশ্লিষ্টদের। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় প্রতি বছরই মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এবছরও তার ব্যতিক্রম ছিল না। তবে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। আর তাই অপেক্ষার প্রহর গুনছেন চাঁদপুরের সরকার নিবন্ধিত 51,000 জেলে। করোনায় ঋণগ্রস্ত জেলেরা নদীতে নামার অপেক্ষায় ব্যস্ত। ইলিশ ধরাকে কেন্দ্র করে জাল, নৌকা ও ট্রলারের ইঞ্জিন সহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন তারা। আমাদের 2 মাসে প্রচুর কষ্ট হয়েছে। খায়া না খায় কিস্তি মিস্তি আমরা খুব কষ্ট ভোগ করছি। যদি অভিযান শেষ, আল্লাহ যদি বাঁচায় তারপর আমরা কাম করবো। যদি দেনামানা করে নামতেছি, যদি আল্লাহ কাম করে, এই দেনামানা যদি আল্লাহ করতে পারি, যদি আল্লাহ দেয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায় এবার জাটকা রক্ষা কার্যক্রম শতভাগ সফল হয়েছে। জেলেদের মাঝে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি এবং তারা হয়তোবা এই না নামার কারণে এখন ব্যাপক উৎপাদন ইনশাআল্লাহ এবার ইলিশ মাছে আমাদের আসার সম্ভাবনা আছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সরকারের একটা বিরাট বড় সফলতা যে আগে এত পরিমাণ জাটকা এই নদীতে পাওয়া যেত না, যেটা আবার ইলিশের একটা সুদিন ফিরে আসছে। তো আমরা মনে করি যে ইলিশ উৎপাদনের বৃদ্ধির যে ধারাবাহিকতা বছরের পর বছর যে বৃদ্ধি পাচ্ছে সেটা অক্ষুণ্ণ থাকবে। চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2018-2019 অর্থ বছরে 5,33,000 মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মৃত্যুপুরীতেই যেন পরিণত হয়েছে ভারত। বিভিন্ন শ্মশান ঘাট আর কবরস্থানে চোখে পড়ে শুধু লাশের সারি। হাসপাতালগুলোতেও ঠাঁই নেই। পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন অক্সিজেনের খোঁজে। একদিনে দেশটিতে আবারও আক্রান্ত হয়েছেন 3,86,000-এর বেশি মানুষ। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এরই মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে ভারতে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিহান। এভাবেই একের পর এক লাশ নিয়ে শ্মশান ঘাটে ছুটছে অ্যাম্বুলেন্সগুলো। হাসপাতালগুলো থেকে বিরতিহীনভাবে মরদেহ পৌঁছতে হচ্ছে সৎকারের জন্য। রাজধানী দিল্লির বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরদেহের দীর্ঘ লাইন দিতে হচ্ছে স্বজনদের। আমরা সকাল 7টায় এসেছি। এখনো অন্তত আরো 15টা অ্যাম্বুলেন্স মরদেহ নিয়ে অপেক্ষা করছে। আমাদের টোকেন দেওয়া হয়েছে এক একটি সৎকারের জন্য, অনেকের 24 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালগুলোতে এখনো চলছে অক্সিজেন আর জরুরি ঔষধ ও সরঞ্জামের হাহাকার। স্বজনরা নিজেরাই চেষ্টা করে যাচ্ছেন অক্সিজেন সরবরাহের। আমার দাদি হাসপাতালে, তারা অক্সিজেন দিচ্ছে না, তাই আমি নিয়ে যাচ্ছি। হাসপাতাল থেকে অক্সিজেন একেবারেই দিচ্ছে না। কালোবাজারে এর দাম রাখা হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি। ব্ল্যাক মার্কেট ইজ অন হাই। চিকিৎসা সেবার বেহাল দশার পাশাপাশি মৃতদেহ সৎকার নিয়ে এই অপেক্ষা সরকারের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করেছে। গেল 24 ঘন্টায় ভারতে মৃত্যু ঘটেছে 3,500 মানুষের, যা নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 2,08,000। এদিকে করোনা ভাইরাসের এই ভারতীয় ধরনটি ফ্রান্সেও শনাক্ত হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল বিশ্বের অন্তত 17টি দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
এদিকে যুক্তরাজ্য ও রাশিয়ার পর 1000 অক্সিজেন সিলিন্ডার ও 1.5 কোটি N95 মাস্ক সহ 10 লাখ টেস্টিং কিট নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ভারতে পৌঁছেছে। হোয়াইট হাউস জানিয়েছে ভারতের বর্তমান পরিস্থিতিতে $10 কোটি জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।